মতো ট্রিট করে। আমরা সবাই টাকার জন্য কাজ করি, ভালো ব্যবহার করতে গেলে কিন্তু পুঁজি লাগবে না। ভালো এই মেয়েটার মধ্যে কি আছে যে জিনিসটা আমার মধ্যে নাই? ভিউ পাওয়ার জন্য লাইভে এসে আমি জামাইয়ের সাথে ঝগড়া করব, তাদের এই কর্মকাণ্ডগুলোর জন্য আপনাদের ক্লায়েন্টরা কিন্তু তাদেরকেই চায়। উদ্যোক্তা এবং ব্র্যান্ড প্রমোটারদের মধ্যে একটা মার্ক লাইন অবশ্যই থাকা উচিত। ব্র্যান্ড প্রমোটার উদ্যোক্তার সম্পর্কটা জোড়ার মতো, লাইভের ডেট দিয়ে আসেই না। আপনি চলে গেলেন বড় কোনো যারা টপ লেভেলের ব্র্যান্ড আছে তাকে প্রমোট করতে, সে সকালে একটা ব্র্যান্ডকে প্রমোশন করছে, আবার ঠিক 2 ঘন্টা পরে সে আবার যে আরেকটা ব্র্যান্ডের শাড়ি। আপনারা প্রমোট করেছেন, ডায়মন্ডকে কাজ বলেছেন, কাজকে ডায়মন্ড বলেছেন, তো আপনারা এতদিন প্রমাণ করতে পারেননি। আধারেই আলোর প্রয়োজন, আর সংকটেই প্রয়োজন সম্ভাবনা খোঁজার। সংকট থেকে সম্ভাবনা। আধারেই আলোর প্রয়োজন, আর সংকটেই প্রয়োজন সম্ভাবনা খোঁজার। নতুন বাংলাদেশের সংকট পেরিয়ে সম্ভাবনার দিকে বলতে চাই আমরা আশার কথা, স্বপ্নের কথা। প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস প্রেজেন্স সংকট সম্ভাবনা। সঙ্গে রয়েছে দীপ্তি চৌধুরী। কেমন হওয়া উচিত উদ্যোক্তা এবং ব্র্যান্ড প্রমোটারের সম্পর্ক, সে বিষয়ে কথা বলবো আজকে আমার সঙ্গে এই দুই জায়গার দুজন পরিচিত মুখ রয়েছেন ব্র্যান্ড প্রমোটার বারিশা হক এবং উদ্যোক্তা রুবায়াত ফাতিমা তনি। স্বাগত জানাচ্ছি আপনাদের। জায়গায় দাঁড়ানোর অনুরোধ। আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। এই দুটো জায়গার সম্পর্ক নিয়ে কথা বলতে চাই, কারণ নানা সময়ে সংকটের কথাও আসলে উঠে এসেছে। আমি বারিশা হক আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি একজন ব্র্যান্ড প্রমোটার এবং উদ্যোগ যে রয়েছে সেগুলোকে মানুষের কাছে প্রচার করাটাই আপনার পেশা। আপনার কি মনে হয় উদ্যোক্তার সঙ্গে ব্র্যান্ড প্রমোটারের সম্পর্ক কেমন হওয়া উচিত? আমরা সাধারণত পরিবারের সাথে যতটুকু সময় স্পেন্ড না করি তার চেয়ে বেশি সময় কিন্তু আমাদের থাকতে হয় বিভিন্ন কোম্পানির ওনারদের সাথে, ব্র্যান্ডদের সাথে, বা টিম যারা আছে তাদের সাথে কাজ হয়, কারণ ডেইলি বেসিসে এটা একটা জবের মতো। তো আমার মনে হয় তাদের সাথে কিন্তু আমাদের পারিবারিক একটা সম্পর্ক হওয়া উচিত, যেভাবে আমাদের ফ্যামিলির রিলেশন থাকে। যেমন আমার যেই কাজগুলো থাকে, যেই সকল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, দেখা যায় 3 বছর, 4 বছর, 5 বছরের জন্য চুক্তি হয়। তো সেক্ষেত্রে বছরের পর বছর কাজ করতে করতে একটা মানুষকে আসলে এতটাই পরিচিত হয়ে যায় উদ্যোক্তা এবং ব্র্যান্ড প্রমোটার, যে একটা পারিবারিক সম্পর্ক হয়ে যায়। দুঃখে বা কোনো খুশির দিনে আমরা তাদেরকে পাশে পাই বা পাশে চাই, বা কোনো বিপদে পড়লে আমরা শেয়ার করি, এরকম অনেক কথা। তবে হ্যাঁ, এখানে একটা মার্ক লাইন অবশ্যই থাকবে, কারণ উদ্যোক্তা এবং ব্র্যান্ড প্রমোটারদের মধ্যে একটা মার্ক লাইন অবশ্যই থাকা উচিত। রেসপেক্টের জায়গাটা থাকা উচিত এবং বিশ্বাস, রেসপেক্ট এবং বিশ্বাস, এই জিনিসটা এখন আছে। এখনকার পরিবেশটা আসলে কেমন? সম্পর্ক তো এরকম হওয়া উচিত, কিন্তু কেমন আছে? এখানে অনেক ধরনের কমপ্লেনও আসে, আমার কাছেও আসে, যে তরুণ যারা কাজ করতে আসছে বা নতুন যারা কাজ করতে আসছে বা আমাদের সমসাময়িকও যারা আছে, তারাও মাঝে মধ্যে আমার সাথেও হয়তো অনেক সময় ব্র্যান্ড ওনারদের ভুল বুঝাবুঝি হয়। তো ওই যে একই রান্নাঘরে থাকতে গেলে পাতিলে পাতিলে হয় না, ঝগড়াঝাটি ওরকম হয়ে যায়। টনি, আপনার কাছে আসতে চাই। একজন উদ্যোক্তা হিসেবে অন্য অনেক উদ্যোক্তার কথাও নিশ্চয়ই আপনি জানেন। ব্র্যান্ড প্রমোটারদের নিয়ে উদ্যোক্তাদের কি কি অভিযোগ আছে? উদ্যোক্তাদের আসলে প্রচুর অভিযোগ ব্র্যান্ড প্রমোটারদের নিয়ে। যেহেতু আমি আমার বিজনেসের শুরুর দিকে আমি নিজেও ব্র্যান্ড প্রমোটারদের সাথে কাজ করতাম, মানে ইভেন বারিশা হোক নিজেও আমার সাথে ওনার 2-1টা লাইভ হয়েছে। যেটা হয় কি, যে যখন আসলে একজন উদ্যোক্তা জার্নি শুরু করে, ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে কথা বলতে একটা খুব আনইজি ফিল করে, বিকজ সবাই তো আর ইউজ টু থাকে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েটা হয়তো চাচ্ছে যে সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলবে, তার কিছু প্রতিবন্ধকতা থাকে। ধরেন তার ফ্যামিলি চাচ্ছে না, যে অনেকে থাকে অনেক বেশি কনজারভেটিভ, সে আমার মেয়েটা ক্যামেরার সামনে দাঁড়ায় কথা বলবে, হয়তো তার হাজব্যান্ড চাচ্ছে কিন্তু শ্বশুর শাশুড়ি চাচ্ছে না। তারপর বিভিন্ন কারণে অনেকেই হচ্ছে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে কথা বলে না, বা নিজের প্রোডাক্টটাকে সে নিজে প্রমোশন করে না। তখন সে কার কাছে যায়? সে একজন লাইভ প্রেজেন্টারের কাছে যায়। সো এই লাইভ প্রেজেন্টার বনাম এই উদ্যোক্তাদের যে সমস্যাটা, সেটা আমরা আসলে 2019 সাল থেকেই আপনার
উনি যেটা বললেন যে আসলে একসাথে কাজ করতে গেলে থাকতে পারে, টুকটাক কিছু হতে পারে, বাট ডেফিনেটলি এখানে আমি একটা পয়েন্ট বলতে চাই যে সমস্যা অনেক আছে, কিন্তু এটার না একটা সিস্টেমে আসা উচিত। যেমন ধরেন আপনি যখন বিজনেস করতে চান তখন আপনাকে সিটি কর্পোরেশন থেকে মাস্ট বি আপনাকে লাইসেন্স নিতে হবে। আপনার ওই লাইসেন্সের কিন্তু আপনার কিছু নিয়ম নীতি থাকে যে আপনি এটা করতে পারবেন, এটা করতে পারবেন না, এটা সেল করতে পারবেন, এটা করতে পারবেন না, আপনাকে ট্যাক্স দিতে হবে, আপনাকে ভ্যাট দিতে হবে, অনেক কিছু আপনার কি রেস্ট্রিকশন বা আপনাকে একটা বাইন্ডিংসের মধ্যে আপনাকে আসতে হয়। বাট এই উদ্যোক্তা বনাম ইনফ্লুয়েন্সার বা আমরা ব্র্যান্ড প্রমোটার আমরা যেটাই বলি, তাদের যে সম্পর্কটা এটা না কোনো লিখিত সম্পর্ক না, বা এটা কোনো নিয়মের মধ্যে না, যেখানে এটা আসলে এখানে আসলে দায়িত্বটা ছিল আমাদের বড়রা যারা ছিল। আই মিন যেমন আমাদের সরকারি অ্যাসোসিয়েশন আছে বা আমাদের যে যারা আসলে এই সেক্টরটাকে লিড করতেছিল, তারা পারতো যে উদ্যোক্তাদেরকে এবং ব্র্যান্ড প্রমোটারদেরকে একই ছাদে নিয়ে এসে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা। অনেক সময় দেখা যায় যে অনেক ব্র্যান্ড প্রমোটার ধরেন সে একজনের কাছ থেকে নিচ্ছে 5,000, আরেকজনের কাছে সে 10,000 চাইলো একটা লাইভের জন্য। একটা লাইভ কিন্তু 1 আওয়ারের বেশি হয় না, অনেক ক্ষেত্রে 1 আওয়ারও করে না, বা 30 মিনিটস 40 মিনিটস করতেছে। আবার দেখা যায় কেউ কেউ আবার সেই চার্জটাকে আপনার 50,000 পর্যন্ত নিয়ে গেছে। সো এই যে একটা মানে এলোমেলো বিষয়টা, এটা যদি আসলে একটা নিয়মের মধ্যে আসতো তাহলে আসলে কারোর প্রতি ওরকম অভিযোগ থাকতো না। দেখেন এখানে আমরা ফেসবুকের বর্তমান তথ্য অনুযায়ী এখানে 5 লক্ষ উদ্যোক্তা কাজ করে। ব্র্যান্ড প্রমোটারের সংখ্যা কিন্তু সেই তুলনায় খুবই কম, এবং একদম পপুলার ব্র্যান্ড প্রমোটার বলতে গেলে আমি 4-5 জনের নামের বেশি কিন্তু আমি বলতে পারবো না। তো এখানে একটা বড় একটা খাত আছে, মানে এইটা ব্র্যান্ড প্রমোটার উদ্যোক্তার সম্পর্কটা আমি বলবো যে জোড়ার মতো। লাইক একটা স্যান্ডেলের যেমন আরেকটা স্যান্ডেল প্রয়োজন, একটা স্যান্ডেল কেউ পড়তে পারে না, দুইটাই প্রয়োজন। সো এখানে ব্র্যান্ড প্রমোটারদেরকে কিন্তু উদ্যোক্তাদের দরকার। অনেক উদ্যোক্তাই যারা নিজে কাজ করে না তাদের ব্র্যান্ড প্রমোটারদেরকে দরকার, কিন্তু এটা না একটা একই ছাদের নিচে এসে একটা নিয়মের মধ্যে হওয়া উচিত। মানে যেই কমপ্লেনটা সবচেয়ে বেশি হয় যে সে 1 ঘন্টার জন্য এত টাকা চার্জ করছে, আরেকজনের কাছ থেকে এত টাকা নিচ্ছে, আমার কাছ থেকে আরো বেশি চাইছে। সো এই জিনিসটা যদি একটা নিয়মের মধ্যে আসে আমার কাছে মনে হয় যে জিনিসটা খুব সুন্দর হবে। বারিশা হোক, আপনার কি মনে হয় যে এই নিয়মে আসাটা কি খুব দরকার? যেমন আমরা অনেক সময় শুনেছি যে 50,000 টাকা একটা লাইভের জন্য, অনেকে 1 লাখ টাকাও হয়তো কোম্পানি বেঁধে নিচ্ছেন। সেটা কি উদ্যোক্তাদের জন্য একটা প্রেশার না, কিংবা এটার কি কোনো একটা নিয়মে আসা দরকার যে এরকমই একটা হয়তো পেমেন্ট সিস্টেম বা এই ধরনের কি নিয়মে আসা যেতে পারে? প্রথমত আমি বলতে চাই যে যে কথাটা টনি আপু বললেন যে প্রত্যেকটা সংগঠন থাকে, প্রত্যেকটা প্রফেশনের একটা সংগঠন থাকে। আমাদের ব্র্যান্ড প্রমোশন সেক্টরে কোনো সংগঠন নেই, বা আমরা এটা অনেকবার চেষ্টা করেছি করার, কিন্তু ব্র্যান্ড প্রমোটাররা আসলে একে অন্যের সাথে বন্ধুত্বসুলভ আচরণ বা বন্ধুত্বসুলভ ব্যবহার পেশ করেনি কখনো, যে তারা একটি গ্রুপে থাকতে চায়। হ্যাঁ, অবশ্যই একদম ওপেন রেষারেষি আছে, এবং এটা তো বেড়েই চলেছে এখন। এবং আমি অনেকবার এই উদ্যোগটা নিয়েছিলাম যে যেমন অভিনয় শিল্প সংঘ আছে, বা আপুদের যেমন একটা মানে প্রতিষ্ঠান আছে যেখানে উদ্যোক্তারা একত্রে থাকে, তো সেরকম একটা আমি অনেকবার করার উদ্যোগ নিয়েছি, তারা কোনো মতেই রাজি হয়নি। মানে কেউ কারো আন্ডারে থাকতে চায় না, বা এখানে সভাপতি কে হবে, কে কোন পজিশনে থাকবে, এটা কেউ মেনে নিতে চায় না, তো সেটা হয়নি। আর রেমুনারেশনের কথা যেটা বললেন আপনারা, ওই যে পপুলারিটির উপর বেস করে আমরা রেমুনারেশনটা চার্জ করি। যেমন নতুন যে মেয়েটা আসবে কাজ করতে, তার রেমুনারেশন আর 5-6 বছর ধরে যে কাজ করছে, তার মিলিয়ন ফলোয়ার, তার রেমুনারেশন সেম থাকবে না। আবার কম বেশির কথাটা, যেমন আমি বড় প্রতিষ্ঠান যারা আছে, যাদের শোরুম আছে, তাদের কাছ থেকে এক ধরনের রেমুনারেশন চার্জ করি। আবার অনলাইন পেজ যারা তরুণ উদ্যোক্তা বা যারা একদমই নতুন কাজ করছে, তাদের কাছ থেকে কম রেমুনারেশন চার্জ করি। তো আমাদের সাথে কাজ করতে গেলে, মানে আমার সাথে কাজ করতে গেলে আমরা রেমুনারেশনগুলো ওভাবে ভাগ করে দেই যে কার কিরকম, মানে এটা ব্যক্তির উপর নির্ভর করে, প্রতিষ্ঠানের উপর নির্ভর করবে এটা। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। টনি একটা অভিযোগ আজকে করেননি, কিন্তু সহমত নিশ্চয়ই হবেন, কারণ অনেক উদ্যোক্তারই এই অভিযোগটা আছে, এবং দর্শকরাও আমরা দেখে থাকি যে ব্র্যান্ড প্রমোটার একটা সিন্ডিকেট হিসেবে কাজ করার একটা প্রবণতা রয়েছে। বারিশা হোক, আপনি কি একমত এটার সাথে? হ্যাঁ, এটাও অনেক সময় হয়। ইনফ্যাক্ট এটাও হয় যে কোনো প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের মালিকদের কাছে গিয়ে অনেকে বলে থাকে যে আপনি অমুককে নেবেন না, তমুককে নিচ্ছেন, বা আমি বারিশকের চেয়ে আরো কম টাকায় কাজ করে দিব, আমাকে নেন। টনি, আপনার কাছে আসতে যাচ্ছে, আপনার কি মনে হয় ব্র্যান্ড প্রমোশন কতটা ইম্প্যাক্টফুল, কতটা দরকার? এত বড় একটা ইন্ডাস্ট্রি কি সেটা হতে পারে?
অবশ্যই হতে পারে, বিকজ এখানে আমি আপনাকে আবারও বলছি 5 লক্ষ উদ্যোক্তা এবং সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে পারে না বা সবাই এটা কমফোর্টও ফিল করে না। তো এখানে আমি তো বলছি এখানে আরও ব্র্যান্ড প্রমোটার প্রয়োজন, আরও নতুন মুখ প্রয়োজন, কারণ এটা একটা অনেক সম্ভাবনাময় খাত। আমি কখনোই এই কথাটা বলি না যে না আমাদের আসলে ব্র্যান্ড প্রমোটারদের প্রয়োজন নেই, অবশ্যই প্রয়োজন আছে। আমার হয়তো প্রয়োজন নাই, আমি হয়তো নিজে ক্যামেরার সামনে কাজ করি, বাট অন্য একজনের প্রয়োজন আছে, বিকজ এক একজনের সিচুয়েশনটা এক এক রকম থাকে। তবে এইটাকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। এই যে বারিশা হক যে কথাটা বললো যে উনি বড় ব্র্যান্ড থেকে একরকম চার্জ করেন, আবার শুধু পেজ ওনারদেরকে একরকম চার্জ করেন, কমপ্লেনটা কিন্তু এখানেই। অনেক উদ্যোক্তারা এটা বলে থাকে যে বড় ব্র্যান্ডের ওনারদের সাথে লাইভ প্রেজেন্টারের বিহেভ, কথাবার্তা বা তাকে প্রায়োরিটি দেওয়ার এটা একরকম থাকে, ওয়েটা একরকম থাকে। এবং তা ইনফ্লুয়েন্সাররা হচ্ছে যখন কোনো ছোট উদ্যোক্তা তাদের কাছে লাইভের কাজের জন্য যায়, তখন তারা তাদেরকে খুব একটা পাত্তা দিতে চায় না বা খুব মুডে থাকে, খুব ভাবে থাকে যে আই এম সামথিং লাইক দ্যাট, মানে এরকম একটা থাকে যে আমি অনেক বড় সেলিব্রিটি। মানে ছোট উদ্যোক্তারা আসলে আমার ক্ষেত্রে মনে হয় যে একজন লাইভ প্রেজেন্টার সে যত মিলিয়ন ফলোয়ারই তার থাক না কেন, একজন উদ্যোক্তা সে ছোট হোক সে বড় হোক, তার শোরুম থাক বা না থাক, সে তোমাকে পে করতেছে, সে তোমাকে পে করছে। সো তুমি একজন বড় কোনো ব্র্যান্ড ওনারের সাথে তোমার বিহেভ যা হওয়া উচিত তার সাথে কিন্তু তাই হওয়া উচিত। এখানে একটা অনেক বড় একটা গ্যাপ, মানে লাইভ প্রেজেন্টারদের সাথে আমাদের উদ্যোক্তাদের। সো এই জিনিসটা নিয়ে আমরা বারবার আলোচনা করেছি, বারবার কথা বলেছি। আসলে ওনাদের পক্ষ থেকে তখন আসলে কেউ এগিয়ে আসে না। ওনার একটা কথার সাথে আমি একমত, আসলে ওনাদের কোনো ইয়া নাই, সংগঠন তো দূরের কথা, থাকে না যে একাত্মতা বোধ বা আমরা একসাথে কাজ করি, আমরা এই নিয়মের মধ্যে কাজ করি, এটা নেই। যার কারণে দেখা যায় এরা নিজেরাই একজন আরেকজনকে হিংসা করতেছে যে ওর ভিউ কেন বেশি হবে, আমার ভিউ কেন কম। হ্যাঁ, ও এক জায়গায় কাজ করতেছে, ধরেন সে 20,000 টাকা নিচ্ছে 1 ঘন্টার জন্য, আরেকজন বলতেছে যে আমি 15,000 টাকা নিব। হ্যাঁ, এখানে কিছু গ্যাপ আছে, বাট এই জিনিসগুলো আসলে যদি একই একটা নিয়মের মধ্যে আসা যায়, আমি আবার বলতেছি তাদের আলাদা কোনো সংগঠনের দরকার নাই, কারণ এটা হচ্ছে পুরো ই কমার্স প্ল্যাটফর্মের মধ্যে আসে। এটা ই কমার্সের একটা সাইট, এফ কমার্স বলি আমরা, বা প্রমোশন, যেটা তারা তো অনলাইনে কাজ করে। সো এটা পুরোটাই ই কমার্সের মধ্যে এটা আসবে। সো যেটা হয় যে আমাদের দেশে যখন কোনো একটা সংগঠন হয় তখন সেটা একটা রাজনৈতিক বা এটা দলীয়করণ চলে আসে এটার মধ্যে। আমাদের যেটা ছিল, আমাদের যেটা অ্যাসোসিয়েশন, বাংলাদেশের একমাত্র হচ্ছে যে অনলাইনের বিজনেসের যেটা অ্যাসোসিয়েশন, ইকেবের কথাই যদি আমরা বলি, আমার মনে হয় না যে ইকেব থেকে ওনাদের কাউকে ডাকছে বলে মনে হয় না। সো এটা কিন্তু ইকেবের আন্ডারই আসে, যেহেতু অনলাইন কথা হচ্ছে যে অনলাইন বিজনেস তারই একটা শাখা হতে পারে, এটার আলাদা কোনো ইন্ডাস্ট্রির দরকার নেই। মানে অনলাইনে যারা কাজ করছে অবশ্যই অনলাইনটা পুরোটাই ই কমার্সের আন্ডারে আসবে, মানে এই এফ কমার্স যেটা, সেটা ই কমার্সের আন্ডারে আসবে। সো এই সংকটগুলো যখন তৈরি হয়েছে, এখানে আসলে রাজনৈতিক বা দলীয়করণের এত প্রভাব ছিল যে এখানে যারা ছিল তারা সবাই দলীয় লোকজন ছিল। তারা আসলে কেউ এমনও লোকজন ছিল, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে তাদের কোনো অনলাইন প্ল্যাটফর্মে বিজনেসই নেই, কিন্তু তারা একটা অ্যাসোসিয়েশনকে লিড করছে। কিভাবে? আপনি যদি এই সেকশনে কাজ না করেন, আপনি যদি না জানেন যে এখানে সংকট কি, এখানে কি কি অসুবিধা হচ্ছে, তাহলে আপনি এটার নিরসন কিভাবে করবেন? আমি এই জায়গাটায় আমার অনেক বেশি এক্সপিরিয়েন্স। আমি শুরুর দিকে তাদের সাথে কাজ করতাম, পরবর্তীতে আমি যখন দেখছি যে না, আমার প্রফিটের তো দূরের কথা, উল্টা আমার পুঁজিটাও ওখানে অনেক সময় চলে যায়, কারণ সব লাইভ যে হিট হবে এবং সব লাইভ থেকে যে কাস্টমার কেনাকাটা করবে এটা কিন্তু না, কিন্তু আমার লাইভ হিট হোক আর না হোক আমি কিন্তু তাকে পে করতেছি। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। সো লসটা হলে কি হয়? আমার হয়। সো এইটা যদি একটা সামঞ্জস্য জায়গায় থাকে বা একটা নির্দিষ্ট স্কেলে থাকে, তাহলে হয় কি সবাই কাজ করাইতে পারে, মানে সব উদ্যোক্তারা তাদের দ্বারস্থ হতে পারে। এবং এই যে কমপ্লেনের জায়গাটা যে আমার কাছ থেকে অত নিতেছে, আরেকজনের কাছ থেকে অত নিতেছে, এই বিষয়টা আসলে থাকে না। বারিশা হকের কাছে এই জায়গাটা একটুখানি আসে। পুঁজিবাদের যে ধারণাটা, অর্থাৎ যে বড়লোক সে বড়লোকই হতে থাকবে, যে গরিব সে গরিবই থেকে যাবে। আপনার কি মনে হয় যে ব্র্যান্ড প্রমোশন, সেটারও একটা, এখনকার যে অবস্থা আছে আমাদের ব্র্যান্ড প্রমোশনের ইন্ডাস্ট্রি, সেটাকে আরো বেশি এনকারেজ করে, যে যারা বড় ব্র্যান্ড তারা হয়তো আপনাকে টাকা দিয়ে আরো বেশি প্রচার করছে, যারা ছোট উদ্যোগ তারা আপনার কাছে আসতে পারছে না, তারা হয়তো শাইন করতে পারছে না বা প্রতিষ্ঠিত হতে পারছে না নিজের ব্যবসায়, সেটা সম্পর্কে কি বলবেন আপনাদের ভূমিকায়?
আমি তরুণ উদ্যোক্তা বলবো, ছোট উদ্যোক্তা আমি কখনোই বলবো না, কারণ একটা প্রতিষ্ঠান আসলে একজনের সন্তানের মতো, এবং সেটা হচ্ছে রিজিকের বিষয়। কারণ কেউ আসলে এখানে শখে কিন্তু কাজ করতে আসে না অনলাইনে, তারা হ্যাঁ শখে অনেকেই আসে, বাট সেগুলো আমি আমার যেগুলো ক্লায়েন্ট আছেন ওনাদের হচ্ছে রিজিক, এখান থেকে অনেক স্টাফদের বেতন দিতে হয়, অনেক পরিবার চালাতে হয়। তো সেক্ষেত্রে আমি যেটা আমি এর আগেও বলেছি যে অনলাইনে তরুণ উদ্যোক্তাদের জন্য কিন্তু আমি সবসময় বাজেট ফ্রেন্ডলি লাইভের একটা মাস নির্ধারণ করে দিই যে এই মাসটাই আমি বাজেট ফ্রেন্ডলি লাইভ করব। তো যারা তরুণ উদ্যোক্তা আছে তারা আমার সাথে কাজ করতে পারে। তো সেই অফারগুলো আমি আমার ক্ষেত্র থেকে দেই। এখন অন্য ব্র্যান্ড প্রমোটারদের নামেও অনেক ধরনের কমপ্লেন আছে, যেমন তনি আপু তো খুব সামান্য কমপ্লেন বললো, ভয়াবহ কমপ্লেন হচ্ছে লাইভের ডেট দিয়ে আসেই না, ফোনই ধরে না, লাইভের ডেট দেওয়া আছে, 3-4 ঘন্টা পরে আসে, আসার পর কফি দাও, জুস দাও, এই দাও, ও দাও, এগুলো আমার কাছেও কমপ্লেন আসে। তো এগুলো তো আমি করছি না, আরেকজন করছে, কিন্তু ওই যে ব্র্যান্ড প্রমোটার ওই তকমাটা আমারও আছে, তো আমাকেও এগুলো শুনতে হয় লাইভে অনেক সময়, বা এই যে আজকে যে অনুষ্ঠানে আসলাম এখানে কমপ্লেনগুলো উঠছে। তো ব্র্যান্ড প্রমোশন সেক্টরটাতে আমি বলবো যে খুবই দায়িত্বশীল একটা জায়গা, এবং এখানে ঘড়ির কাঁটার সাথে কোটি কোটি টাকার বিজনেস জড়িত আছে। তো এই যে আপনি একজনকে সময় দিলেন, আপনি আসলেনই না সেদিন লাইভ করতে, প্রতিকার কি আসলে তনি? একটা নিয়ম থাকতে হবে। সে সকালে একটা ব্র্যান্ডকে প্রমোশন করছে, আবার ঠিক 2 ঘন্টা পরে সে আবার যে আরেকটা ব্র্যান্ডের শাড়ি কিনতেছে, তাহলে আপনাকে যারা ফলো করে সে কোন ব্র্যান্ডের থেকে শাড়ি কিনবে? আবার ধরেন আপনি সকালে একটা স্কিন কেয়ার প্রমোট করতেছেন, আপনি আবার ঠিক বিকাল আরেকটা স্কিন কেয়ার প্রমোট করতেছেন, সো আপনি সেম প্রোডাক্ট সেম ডেটে কিন্তু প্রমোট করতে পারেন না। সো আমি যে জিনিসটাকে প্রমোট করব এটা কিন্তু একটা নীতিগত বিষয়, কারণ আমার শুধু উদ্যোক্তা বা শুধু আমি ব্র্যান্ড প্রমোটার এটা চিন্তা করলে না, আমাকে যারা ফলো করে, যারা আমাকে দেখে, তারা আমার কথা শুনে কিন্তু প্রোডাক্টটা কিনবে। সো আমি যখন একজন ব্র্যান্ড প্রমোটার যখন একটা জিনিস প্রমোট করবে, তার আগে তাকে ভাবতে হবে যে জিনিসটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নাকি হচ্ছে যে স্বাস্থ্যের জন্য ভালো। এটা যারা কাস্টমার যারা কিনবে তারা কি উপকৃত হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে। আপনি আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রচুর ব্র্যান্ড প্রমোটাররা হচ্ছে আপনার রং ফর্সা হওয়ার ক্রিম প্রমোট করে, যে এইটা আপনি মাখলে 3 দিনের মধ্যে আপনি ফর্সা হয়ে যাবেন, রাতারাতি ফর্সা হয়ে যাবেন। তাইলে তো ভাই বাংলাদেশ থেকে এগুলো সব এক্সপোর্ট হইতো, সব উগান্ডার মানুষ নিয়ে সব ফর্সা হয়ে যেত। আরেকটা জায়গায় একটুখানি যে কেউ উত্তর দিতে পারেন, এটা ওপেন কোয়েশ্চেন, বাড়ি সাহক দিলেই খুশি হব। এই যে ব্র্যান্ড প্রমোটর যারা একটা পণ্যের বিজ্ঞাপন করছেন, আসলে প্রতিষ্ঠানের থেকে তিনি টাকা নিচ্ছেন, প্রতিষ্ঠানের প্রতি এক ধরনের দায়বদ্ধতা আছে। যারা দর্শক রয়েছেন, যারা ক্রেতা রয়েছেন, তাদের প্রতি দায়বদ্ধতার জায়গাটি আসলে কি? ডেফিনেটলি দায়বদ্ধের জায়গা আছে, কারণ অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট, যেমন স্কিন কেয়ার ব্র্যান্ডের যে কথাটা আপু বললেন, স্কিন কেয়ার তো আমি 2-3টা বা 5টা ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ আছি। বাংলাদেশে হাজার 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 অনলাইন পেজ আছে যারা হচ্ছে এই ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করে। তো যারা হচ্ছে আমাদের সাথে কাজ করতে চান, আমি আমারটা বলতে পারবো, বাকিদেরটা বলতে পারবো না। সার্বজনীনভাবে যদি দায়বদ্ধতার জায়গাটা বলেন। সার্বজনীনটা আমি বলতে পারবো না, কারণ আমি আরেকজনের ঘরে গিয়ে দেখছি না যে সে প্রোডাক্টের রিভিউ কিভাবে করছে। সো আমাদের যেটা রুলস থাকে যে 1 মাস আগে আমাদেরকে আগে প্রোডাক্টটা বাসায় পাঠাতে হবে, সেটা আমরা ইউজ করে দেখব যে সেই প্রোডাক্টটা আমি রিভিউ করব কিনা, দেন আমি পেমেন্টটা নিব। আমি কিন্তু পেমেন্ট নিয়ে কালকেই লাইভে বসে গেলাম এরকম না, তাহলে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। উনি যেটা বললেন যে 1 মাস আগে, আপনি যদি উদ্যোক্তাদেরকে জিজ্ঞাসা করেন যে মানে এই জিনিসটা কয়জন ব্র্যান্ড প্রমোটার ফলো করে, আমি কিন্তু সিলেক্টিভ কিছু কোম্পানির সাথে কাজ করছি। দর্শকদের প্রতি দায়বদ্ধতা সেটা আমি এরকম অনেক দেখেছি, অনেক ব্র্যান্ড প্রমোটারদের দেখেছি যে তারা না জেনে না শুনে বিভিন্ন কফির প্রমোশন করছে যেগুলোর কোনো সার্টিফিকেট নাই, বিভিন্ন স্লিমিং টির প্রমোশন করছে যেগুলোর কোনো ডেট নাই, যে আপনার এক্সপায়ারি ডেট কখন, মেয়াদ উত্তীর্ণের ডেট কখন, বা এটা তৈরি কখন হয়েছে, বা এতে কী কী উপাদান আছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আপনার এই প্রোডাক্টের গায়ে লেখা থাকতে হবে যে কী উপাদান আছে, এটা কবে তৈরি হয়েছে, কবে এটা এক্সপায়ারি হয়েছে, এবং তাদের কোনো সরকারি কোনো সার্টিফিকেট আছে কিনা, তারা কিভাবে আছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করছে, যারা আমাদের সাথে কন্ট্রাক্ট করেন। শুনে আসলে মনে হচ্ছে যে একটা এমন প্রতিষ্ঠান থাকতে হবে যারা এই দিকগুলো আসলে দেখবেন যে মানা হচ্ছে কিনা। ডেফিনেটলি আমি আরেকটা কথা অ্যাড করতে চাই আজকে চ্যানেলের মাধ্যমে, যেমন রিসেন্টলি আপনারা দেখেছেন যে ডায়মন্ড বিজনেসে একটা ধস নেমেছে একটা ঘটনার কারণে, অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে। আমি কোনোদিনও ওই প্রতিষ্ঠানে লাইভ করিনি, কিন্তু আমার সহকর্মীরা করেছে, আমাকে হয়তো পেমেন্ট করলে আমিও করতাম, কিন্তু সেটা কি ডায়মন্ড না কাঁচ সেটা আমরা বুঝতে পারিনি। মানে এত কোটি কোটি মানুষই বুঝতে পারিনি, এত বছর ধরে আমরা কিনেছি, আর আমি একমাত্র নগণ্য বারিশক বুঝে যাব যে এটা কাঁচ না ডায়মন্ড। সো এই দায়ভারটা কে নিবে?
এখন সবাই আমাদেরকে বলছে যে আপনারা প্রমোট করেছেন, ডায়মন্ডকে কাজ বলেছেন, কাজকে ডায়মন্ড বলেছেন, তো আপনারা এতদিন প্রমাণ করতে পারেননি, আমরা কোথা থেকে প্রমাণ করব? ডায়মন্ড ওয়ার্ল্ড একটা বিশাল বড় ব্যাপার, এটা এক্সপোর্ট ইম্পোর্ট রাজনীতি অনেক কিছু জড়িত থাকতে পারে। তবে উদ্যোক্তা যারা ছোট উদ্যোক্তা রয়েছেন কিংবা দেশীয় উদ্যোক্তা রয়েছেন তাদের বিরুদ্ধেও তো নানা ধরনের অভিযোগ পাওয়া যায় যে এক ধরনের ছবি দেখাচ্ছে, এক ধরনের প্রোডাক্ট ডেলিভারি করছে হয়তো, কিংবা যে জিনিসটা যেরকম কাজ হবে বলছে সেই কাজটা হচ্ছে না। আপনার বিরুদ্ধেও কিছুদিন আগে একটা খুব হট টপিক ছিল যে আপনাকে একটি জরিমানা করা যায়, আপনি অবশ্য তারপরে গিয়ে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আবার মামলা করেছেন। সেই জায়গায় আমি জানতে চাই, এই যে উদ্যোক্তারা যদি এই ধরনের প্রতারণা করেন তাহলে এটার অভিযোগটা কোথায় জানানো যায় কিংবা কোথায় জানালে ফলাফল পাওয়া যায়, কিংবা উদ্যোক্তাদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয় তারা কি করতে পারেন? আপনার মতো সাহস যাদের নেই তাদের বেলায় কি বলবেন আপনি? আচ্ছা, উদ্যোগ বা আমাদের ক্রেতা যারা আছে তাদের জন্য, তাদের যদি কোনো পণ্য সম্পর্কে কোনো কমপ্লেন থাকে, ভোক্তা অধিকারে কিন্তু তারা 30 দিনের মধ্যে সেই কমপ্লেনটি তারা দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান জানেন যে ভোক্তা অধিকার, তারা কিন্তু কাস্টমারদের জন্য কাজ করে থাকে। আর কোনো উদ্যোক্তা যদি কোনো অকারণে হয়রানির শিকার হয়, যেটা আমার হতে হয়েছিল, আপনি সেক্ষেত্রে অবশ্যই আপনি আদালতে যেতে পারেন। আপনি নিজে যদি জানেন যে আপনি ঠিক আছেন, আর যেটা হয় কি যে ট্রেন্ডিং যে আচ্ছা ঠিক আছে বারিশা হক এখন পপুলার ফেস, ওকে নিয়ে যেটা করা যাবে ওইটাই ভাইরাল হবে। এখন ধরেন আপনি এখন অনেক পপুলার ফেস, আপনি এখন অনেক ক্রাশ, অনেক মানুষের ক্রাশ, এখন আপনাকে দিয়ে নিয়ে যেটাই গল্প বানায় যেটাই করা যাবে সেটাই কিন্তু ভাইরাল হবে। সো এটাই হয় এখন আসলে ভাইরালের যুগ। আমি ক্যামেরার পিছনে ওনাকে বলতেছিলাম যেটা খুব ব্যাড প্র্যাকটিস চলতেছে আমাদের দেশে, যে যেটাই পাচ্ছি আমরা সেটাকেই ভাইরাল করছি। আসলে ওই সময়টা যদি আমরা নিজের কাজ করতাম তাহলে মনে হয় অনেক বেশি ভালো হতো, এবং আপনার নিজের পণ্য সম্পর্কে বা নিজের সম্পর্কে আপনি যদি আত্মবিশ্বাসী থাকেন, আমি যদি জানি যে হো আই এম, আমি কে এবং আমি কি করছি, আমার কাজের জায়গাটা কোনটা, তাহলে কিন্তু আমাকে কেউ আটকায় রাখতে পারবে না। আমরা সবাই টাকার জন্য কাজ করি, আমরাও টাকা ইনকামের জন্য বিজনেস করি, তারা টাকা ইনকামের জন্য প্রমোশন করে, বাট অবশ্যই সেটার একটা সিস্টেমিক হইতে, একটা নির্দিষ্ট সীমার মধ্যে, সীমার বাইরে আসলে কোনো কিছুই আসলে ভালো না। যেটা উনিও বলতেছিলেন যে অনেকেই আছে যে আপনার টাইম দিয়ে টাইমটা ঠিক রাখে না, এই ঘটনা আমার সাথে হয়েছে। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। আজকে আমি রুবায়েত ফাতেমা তনি হিসাবে যে পরিচিত, বা সানবিজ বাই তনির ওনার হিসাবে যে সোশ্যাল মিডিয়ায় পরিচিত বা সবাই আমাকে চিনে, এটার কারণটা কি? আমি কিন্তু ক্যামেরার পিছনে কাজ করতাম, ক্যামেরার সামনে কাজ করতে আমি ভয় পেতাম। যখন আমি এরকম একজনের পর একজনের, আমি না হলেও 15 থেকে 20 জন ব্র্যান্ড প্রমোটারের সাথে আমি কাজ করেছি। যখন আমি দেখতাম যে, তখন আমি খুবই ছোট উদ্যোক্তা, জাস্ট আমার স্টার্টিং, ওই সময়টাতে আমাকে ডেট দিয়ে, ধরেন সে আমাকে 3টায় ডেট দিছে, এরকম ঘটনা আমার সাথে ঘটেছে। একজন হচ্ছে যে ব্র্যান্ড প্রমোটার, সে আমাকে 3টায় ডেট দিছে। আমি কি যে তাকে আমি পে করতেছি 40,000 টাকা ফর 1 আওয়ার। সো আমি এটার জন্য ডেফিনেটলি আমার পিছনে আমি একটা বড় স্টক রেডি রাখবো। ধরেন তাকে দিয়ে এখানে আবার তাদের আরও একটা ঢং আছে যে আমি 12টার বেশি কাপড় দেখাইতে পারবো না 1 ঘন্টার মধ্যে, আমি 15টার বেশি দেখাইতে পারবো না, আমার গরম লাগে, আমার না, এটা তো নাম সহ বলা উচিত, কারণ ব্র্যান্ড প্রমোটার হলে সেটা আমাদের গায়ে শো করবে। তো আপনি আমাকে টাইম দিলেন 3টায়, আমি ধরেন আপনাকে 12টা আমি শাড়ি দেখাবো, সেই 12টা শাড়ি যদি আমি 100 পিস করে আমার স্টকে রাখি, তাহলে আমার 1200 পিস আমি স্টক করছি আপনার জন্য। এখন আপনি 3 দিন আমার ফোন ধরলেন না, আপনি চলে গেলেন অন্য কোনো ব্র্যান্ডের বড় কোনো মহারাজা বা বড় কোনো যারা টপ লেভেলের ব্র্যান্ড আছে তাকে প্রমোট করতে, কারণ আমি ছোট উদ্যোক্তা, আমাকে আপনি পরে করলেন অসুবিধা নেই, এরে তো ফালাই দিলে অসুবিধা নেই, এ তো আসেই। তখন আমার কাছে, আমি যখন এরকম বারবার প্রতারিত হয়েছি, এটা কাইন্ড অফ প্রতারণা। আমি তাকে অ্যাডভান্স পে করে রাখছি, সে আমাকে টাইম দিয়ে ঘুরাইতেছে, ওইদিকে কি আমার স্টক আটকে আছে, আমার সাপ্লায়ার আমাকে প্রেশার দিতেছে, আমি পেমেন্ট করতে পারতেছি না, এইদিকে আমি তার জন্য সারা দিন বসে আছি, সে কখন আমার লাইভে আসবে, ওইদিকে সে আমার ফোন ধরতেছে না। সেক্ষেত্রে আমার কাছে একটা দিন মনে হয়েছে যে এই মেয়েটার মধ্যে কি আছে যে জিনিসটা আমার মধ্যে নাই, ওকে মানুষ দেখবে, আমাকে কেন মানুষ দেখবে না? একদিন এদের সবার থেকে অনেক বেশি মানুষ আমাকে দেখবে এবং আমাকে মানুষ চিনবে। তখন আমি আয়নার সামনে যে প্র্যাকটিস করতাম যে আমি কিভাবে লাইভে যেয়ে কথা বলবো, এবং আমার মধ্যে একটা ধারণা ছিল যে না, আমাকে একদম গুছায়া সংসেজে কথা বলতে হবে। পরে আমি যখন দেখছি যে না, আমি যেটা ওটাই আমি কথা বলবো, আমি যেরকম বাসায় কথা বলে আমি নর্মাল কথা বলবো, এটাই মানুষ আসলে গ্রহণ করে। মানুষ আসলে আর্টিফিশিয়াল বা মেকি কোনো কিছু মানুষ পছন্দ করে না, মানুষ ন্যাচারাল জিনিসটাই পছন্দ করে। সো এরপরে
ওই জায়গা থেকে আমি কিন্তু উঠে আসছি। আপনার মতো যারা সাহস করতে পারেন না তারা আসলে ব্র্যান্ড প্রমোটারের সাথে কিভাবে সম্পর্কটা রাখবেন বা পরিবেশটা আমরা কেমন করতে পারি, আসার জায়গাটি শুনবো বারিশা হক আপনার কাছ থেকে। ব্র্যান্ড প্রমোশনের যে ইন্ডাস্ট্রিটা আছে সেটা নিয়ে আপনার কি মনে হয়? আমরা অনেক অভিযোগের কথা বললাম, আপনি নিজেও কিছু অভিযোগের কথা বললেন যে অনেকে এরকম করে থাকে, সেগুলোর সমাধান কিভাবে হতে পারে? এই নতুন বাংলাদেশে এই জায়গাটিতে আমরা কি কি কাজ করতে পারি বলে মনে করেন? যেহেতু এই সেক্টরে কারোর সাথে কারো একাত্মতা নেই, তো আমি আরেকজনের কথা যদি বলেও থাকি সে তো আমার কথাগুলো মেনে চলবে না। যেমন আমার কাছে টাইম ইজ টাইম, হ্যাঁ, এবং যখন আমি কোনো ব্র্যান্ডের সাথে কাজ করি, দীর্ঘদিন হোক বা একটা কাজের জন্য হোক, আমার নামে আলহামদুলিল্লাহ সবাই গুড কথা বলে, হ্যাঁ, মানে ভালো কথা বলে। তো আরেকজনের নামে যদি খারাপ কথা বলে সেটা তো আমি ভালো করতে পারবো না। আমার নামেও খারাপ কথা বলতে পারে যাদের সাথে আমার কাজ হয়নি বা যাদের সাথে কখনো দেখা হয়নি বা কাজ হয়েছে, কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেখানে আমার নামে কমপ্লেন করতে পারে। অনেক উদ্যোক্তারাও আমাদের সাথে অনেক সময় রাফ বিহেভ করে, সেগুলো আমরা কোথাও গিয়ে বলতে পারি না। যেমন কালকে রাতেই আমি বলছিলাম যে অনলাইন পেজ খুলে ফেলেছে, প্রোডাক্ট সম্পর্কে কোনো আইডিয়া নাই, কিছু নাই, জাস্ট আমি একটা পেজ খুলে ফেলেছি, আমি উদ্যোক্তা হয়ে গেছি। আমি জানি না একজন পার্সনের সাথে কিভাবে কথা বলতে হয়। লাইক আ সার্ভেন্ট ট্রিট করে, চাকরের মতো ট্রিট করে। আমরা কিন্তু সার্ভেন্ট না, আমরা কিন্তু ওনার স্টাফ না, আমরা হচ্ছে ফ্রিল্যান্সার। ঠিক আছে, আমরা ফ্রিল্যান্সার, আপনার এখানে লাইভ করতে আসছি, আপনি আমাকে পেমেন্ট করছেন, তার মানে এই না যে আপনি স্টাফদের সাথে যে আচরণ করেন সেই আচরণ আপনি ব্র্যান্ড প্রমোটারদের সাথে করতে পারবেন। এই কমপ্লেন কোথায় দিব? এই কমপ্লেন আমরা কোথায় দিব? উদ্যোক্তারা 19 থেকে 20 হলে লাইভে চলে আসে, একটা ট্যাগলাইনে ব্র্যান্ড প্রমোটারদের নাম দিলেই মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যায়। তার নামে কমপ্লেন নিয়ে বসে গেলাম আমি লাইভে, একটা বড় রচনা লিখে ফেললাম। আমাদেরকে নিয়ে, আমাকে বা আমার কলিগসদেরকে নিয়ে যে ধরনের হেনস্থার শিকার হতে হয় বিভিন্ন অনলাইন পেজে, আমি বড় প্রতিষ্ঠানের কথাও এখানে বলবো, বাট বড় প্রতিষ্ঠান যারা চালায় তারা অনেক বেশি গুড বিহেভ করতে জানে, অনেক রেসপেক্ট করতে জানে মানুষদেরকে। এটা ট্রু, আমি আজকে ওপেনলি চ্যানেলে বলতে পারি। যারা বড় প্রতিষ্ঠান চালায়, বড় বড় ব্র্যান্ডের মালিক এবং ওনার, তারা যে ধরনের রেসপেক্ট আমাদেরকে দেয় সেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। সো তাদেরকে আমরা রেসপেক্ট করতে বাধ্য। খারাপ মানুষ সেটা বড় ব্র্যান্ডেরও হতে পারে, বড় ব্র্যান্ডের ওনার, সে কিন্তু তার একদিনে বড় হয় না, সে তার অভিজ্ঞতা, সে ছোট থেকে সেজন্য সে জানে যে মানুষকে কিভাবে রেসপেক্ট করতে হয়। আর রেসপেক্টের জায়গাটা আসলে ধরেন একজন বড় ব্র্যান্ডের ওনার আপনাকে যেভাবে ট্রিট করতে পারবে, আর যার কিনা পুঁজিটাই অতটুকু, সে নিজেকেই সে হয়তো ভালো ব্যবহার করতে গেলে কিন্তু পুঁজি লাগবে না। ভালো ব্যবহারের জন্য, মানে ভালো ব্যবহার ডেফিনেটলি সবার ভালো ব্যবহার করা উচিত। বাট অভিযোগটা আমি এটা অস্বীকার করতেছি না। অনেক এখন দেখেন এখানে লক্ষ লক্ষ উদ্যোক্তা আছে, কেউ তো ডিফারেন্ট হবে, সেক্ষেত্রে আপনাদের ব্র্যান্ড প্রমোটারদের ক্ষেত্রে হয়। বাট আপনি যদি আপনাকে ট্রিট করার কথা বলেন, যে আপনাকে একজন বড় ব্র্যান্ড প্রমোটার যেভাবে আপনাকে ধরেন ট্রিট করতে পারবে, সেটা কিন্তু একজন ছোট ব্র্যান্ড প্রমোটার পারবে না, বা একজন নতুন উদ্যোক্তা পারবে না। কারণ তার হয়তো পুঁজিটাই সর্বস্ব, সে নিজেকেই হয়তো ভালো করে সে ট্রিট করে না, সে তার সর্বস্ব দিয়ে ওটার পিছনে লেগে থাকে। এটা আমরা আসলে এক্সপিরিয়েন্সের আলোকে আমরা আসলে অনেক কিছু আমরা শিখি, যে আমি কি কি করে আসছি বা আমার কি কি আমি দেখে আসছি, এটা থেকে কিন্তু আমাদেরকে হচ্ছে যে আমরা পরবর্তী স্টেপগুলো নিই। তো সেক্ষেত্রে ডেফিনেটলি একজন নতুন যে বিজনেসে আসছে তার সাথে যে অলরেডি এই জায়গাটা দখল করে নিছে, একটা ব্যাপক ফারাক থাকবে, যেটা আজকের 2020 সালের রুবায়েত ফাতেমা তনি আর আজকের রুবায়েত ফাতেমা তনির মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। তো এইটা আসলে আপনারা আসেন, আমরা উদ্যোক্তারা আপনাদেরকে নিয়ে বসি। আপনারা, আমি তো বললাম যে এখন হয়তো আমরা হাতে গোনা 5-6 জনের বেশি বড় বা আমরা মানুষজন চিনে এরকম এর বেশি ব্র্যান্ড প্রমোটার পাবো না। আপনারা এই খাতটা এমন একটা সম্ভাবনাময় খাত, এখানে আরো অনেক ছেলেরাও কাজ করতে পারবে, যারা ছেলেরা হচ্ছে ছেলেদের পোশাক বা ছেলেদের আইটেম প্রমোট করে, মেয়েরাও কাজ করতে পারবে। বাট এটা যদি একটা সিস্টেমিক ওয়েতে আসে, আপনারা আসেন, আমরা উদ্যোক্তারা একসাথে বসি, এটা কিন্তু একটা সমাধানে এটা আসা যায়। অবশ্যই এটা সমাধানে আসা যায়, কারণ দিন শেষে আমরা একে অপরের পরিপূরক। আপনাদেরকে আমার হয়তো দরকার নেই, অন্য একজনের দরকার আছে। এখানে আরেকটা কথা আমি অ্যাড করতে চাই, যে নতুন যারা আসছে কাজ করতে, এত নেগেটিভিটি ছড়ায় ফেসবুকে, অশ্লীলতা, নেগেটিভিটি, মন্দ কথা, মানে এনিহাউ ভিউ পেতে হবে। ব্র্যান্ড প্রমোটারদের কথা বলছি, মানে এনিহাউ ভিউ পেতে হবে। ভিউ পাওয়ার জন্য লাইভে এসে আমি জামাইয়ের সাথে ঝগড়া করব, লাইভে এসে আমি আরেকজনের নামে বদনাম গাইবো, লাইভে এসে আমি অঙ্গভঙ্গি করব বিশ্রী, যেগুলো আসলে আমাদের সমাজের সাথে যায় না, বা আরেকজনকে ছোট করব, হেয় করব, এই ধরনের কর্মকাণ্ড তাদের জন্য, তাদের এই কর্মকাণ্ডগুলোর জন্য আপনাদের ক্লায়েন্টরা কিন্তু তাদেরকেই চায়, ভিউ আছে তাদেরকে চায়।
টিকটকাররা এটাই আমরা বলছিলাম যে এটা কি একটা নীতিমালা থাকা দরকার কিনা আপনি কি মনে করেন? এখন তো নায়ক নায়িকারাও ব্র্যান্ড প্রমোশনের কাজ করছে, সুপারস্টাররাও কাজ করছে, বিভিন্ন সেক্টর থেকে। টিকটক যেমন একটা প্ল্যাটফর্ম, ওরাও এখন লাইভ করছে, সবাই এখন লাইভে চলে এসেছে। মানে আমি তো দেখি প্রত্যেকটা পরিবারে একজন ব্র্যান্ড প্রমোটার আছে, তাই না? তো এখানে কিন্তু আপু বললেন যেটা যে 4-5 জন ছাড়া কারণ নাম আপনি বলতে পারবেন না। ব্র্যান্ড প্রমোটার আছে অনেক, কিন্তু সেটা হচ্ছে যে প্রফেশনাল। আমি এখানে আরেকটা কথা আমি একজন ব্যবসায়ী হিসেবে বলতে চাই যে ভিউ মানেই কিন্তু ক্রেতা না। ভিউ আপনার মিলিয়ন মিলিয়ন হতে পারে। আপনি একজন টিকটকার বলেন আর একজন যে ফেসবুকে হচ্ছে যে ওই যে ভাইরাল বিভিন্ন ভিডিও টিডিও বানায় আবল তাবল কথা বলে ভাইরাল হয়, আপনি তাকে দিয়া ধরেন আপনার পরা এই ড্রেসটা প্রমোশন করাইলেন, একটা ড্রেস সেল হবে বলে আপনার মনে হয় নট এ সিঙ্গেল, কিন্তু ভিউ হয়ে গেছে মিলিয়ন মিলিয়ন, একটাও সেল হবে না, ভিউ মিলিয়ন মিলিয়ন হতে পারে। সো আমার দিন শেষে কি দরকার? আমার হচ্ছে ক্রেতা দরকার, আমার হচ্ছে ভিউ দরকার নাই। সে হচ্ছে পেইড কমেন্টস কিনে, এগুলা কিনে সে ব্যবসায়ীদের সাথে সে প্রতারণা করে, এবং ব্যবসায়ীরা মনে করে তাদের অনেক ভিউ। আমাদের মানে আমাকে এসে বলে যে আপনার তো ভিউ কম, ওনার তো ইনস্ট্যান্ট 2000 3000 5000 ভিউ হয়ে যায়। তখন আমার বলতে ইচ্ছা করে যে আসলে আপনারা বোকার রাজ্যে বসবাস করেন, আপনাদেরকে যা দেখানো হয় তাই দেখায়। আমি বলেছি যে আমি আপনাকে নেক্সট লাইভে 5000 ভিউ দেখাতে পারবো, আপনি দেখবেন আমি টাকা দিয়ে ভিউ কিনে আনবো, কিন্তু সেটা কি আপনার জন্য ভালো হবে? অনেক ধন্যবাদ। এই অনেক অভিযোগ নিয়েই আমরা থাকি, আবার মাঝে মাঝে আমরা সম্ভাবনা এবং সমাধানের জায়গাটিও পেলাম। আসলে একটি নীতিমালায় আসা দরকার। যে কোনো জায়গায় যদি আমরা ইন্ডাস্ট্রি গ্রো করতে চাই, সেই জায়গায় একটা নির্দিষ্ট কাঠামো থাকা দরকার, একটা দায়বদ্ধতা বাধ্যবাধকতার জায়গা আমাদের সবারই দরকার। রুবায়াত ফাতেমা তনি একটি কথা বলছিলেন যে একে অপরের পরিপূরক ব্র্যান্ড প্রমোটার এবং উদ্যোক্তা যারা রয়েছেন, সেভাবে আমাদের ই কমার্সের জায়গাটি এগিয়ে যাক, সেই প্রত্যাশা। দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন, উদ্যোক্তা কিংবা ব্র্যান্ড প্রমোটর থেকে শুরু করে যারা নিজেকে সমৃদ্ধ করছেন এবং সমৃদ্ধ করছেন আমাদের অর্থনীতিকে, তারা যাতে নিজেদের কাজটি করে যাওয়ার সঠিক পরিবেশটি পান, সেটি নিয়ে কথা বলার আয়োজন ছিল আজকে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সংকট থেকে সম্ভাবনায় বাংলাদেশকে নিয়ে কথা বলার আয়োজন অব্যাহত থাকবে। আবার দেখা হবে আপনাদের সাথে। আজকে বিদায় নিচ্ছি। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর।